Dear student, how are you? Now, welcome my financial management class. This class is for finance and accounting department on a third year. Our subject name is financial management, chapter 4, dividend policy. Dividend policy is the most important topics in your financial management subject or in your finance. প্রিয় স্টুডেন্ট, আমরা জানার সুবিধা, যদিও আমরা জানি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আমাদের ইংরেজিতে, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে বাংলা ইংরেজি মিক্সড করে আমরা ক্লাসটি নিব তোমাদের জন্যই মূলত এটি। তাহলে প্রথমে আমাদেরকে আমরা দেখছি যে ডিভিডেন্ড পলিসি। আমাদের চ্যাপ্টারটা আগে যদি আমরা একটু ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আসি, ডিভিডেন্ড। হোয়াট ইজ ডিভিডেন্ড? ডিভিডেন্ড মিনস, ডিভিডেন্ড শব্দের অর্থ হচ্ছে লভ্যাংশ, আর পলিসি মানে হচ্ছে নীতি, অর্থাৎ লভ্যাংশের নীতি। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মেজর financial decision of a financial manager is a dividend decision. So that's why we need to know what is dividend. What is dividend? আমরা দেখি, প্রথমে যদি বাংলাতে ভেবে বলি যে লভ্যাংশ হচ্ছে লাভের একটা অংশ, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তাদের এক বছর বা কয়েক বছরের যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার পরে তাদের যে একটা নেট আয় হয় বা নেট আর্নিংস হয়, সেটার কিছু অংশ তারা প্রতিষ্ঠানের জন্য রেখে দেয়, আর কিছু অংশ শেয়ার হোল্ডারদের জন্য বিতরণ করে থাকে শেয়ার হোল্ডারদের মাঝে। এই যে প্রতিষ্ঠানের যে অংশটুকু তারা শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে দেয় তাকেই বলা হচ্ছে লভ্যাংশ বা ডিভিডেন্ড। আমি যদি একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, আমরা ধরে নিচ্ছি কোনো একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের তাদের নেট ইনকাম ছিল টোটাল, নেট ইনকাম আমরা ধরে নিই 4 লাখ টাকা, 4 লাখ। এখন তাহলে একটি প্রতিষ্ঠানের 2 বছর ধরে নিচ্ছি, 2 বছর তারা প্রতিষ্ঠান পরিচালনা করেছে, তো এই বছরের জন্য তাদের নেট ইনকাম হয়েছে বছর শেষে 4 লক্ষ টাকা, অর্থাৎ 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা থেকে তারা প্রতিষ্ঠানে রেখে দিবে। প্রতিষ্ঠানে যে টাকাটা রেখে দেয় আমরা তাকে বলি রিটেইন আর্নিং। তো রিটেইন অর্থাৎ তারা সংরক্ষণ করে রাখবে। আমরা ধরে নিচ্ছি তারা সংরক্ষণ করবে 2,50,000 টাকা। তাহলে বাকি টাকা আমাদের কত থাকে? 50,000 আর হচ্ছে 1 লাখ। ঠিক আছে? তো এই যে প্রতিষ্ঠানের যে 1,50,000 টাকা প্রতিষ্ঠানে রেখে দিচ্ছে 2,50,000 টাকা, আর তাহলে বাকি এই যে 1,50,000 টাকা, এটা তারা প্রতিষ্ঠানে যারা শেয়ার মালিক, যারা শেয়ার ক্রয় করেছে তাদেরকেই এই 1,50,000 টাকা তাদের মাঝে ভাগ করে দেওয়া হবে। এই যে 1,50,000 টাকা ডিস্ট্রিবিউশন করা হবে শেয়ারের মালিক যারা, শেয়ার হোল্ডার যারা, তাদের মধ্যে, এটাকেই বলা হচ্ছে কি লভ্যাংশ। তাহলে এটাকে বলা হচ্ছে কি ডিভিডেন্ড। তাহলে উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছি। এবার আমরা একটু সংজ্ঞায় যদি আসি, তাহলে আমরা দেখব ডিভিডেন্ড ইজ দ্য পোরশন অর পার্ট অফ নেট আর্নিংস অফ এ ফার্ম and or financial institution which are paid for the shareholders. তার মানে আমরা বলছি লভ্যাংশ হচ্ছে নেট আর্নিংস এর একটি অংশ বা অনুপাত কোনো একটি প্রতিষ্ঠানের, যেখানে যে অংশটুকু তারা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে থাকে। তাহলে ব্যাপারটাকে আমরা মোটামুটি এখন বলতে পারি লভ্যাংশ হচ্ছে কি একটি প্রতিষ্ঠানের নেট আয়ের যতটুকু অংশ শেয়ার হোল্ডারদেরকে প্রদান করা হয় তাকেই বলা হচ্ছে লভ্যাংশ। তাহলে আমরা এর পরবর্তীতে আমরা আলোচনা করব হোয়াট ইজ ডিভিডেন্ড।
policy. What is dividend policy? We know payment of dividend is just the mailing of dividend checks, but it involves serious decision making and consideration of consequence. আমরা বোঝাচ্ছি যে লভ্যাংশ নীতি হচ্ছে আমরা আর্থিক যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই আর্থিক সিদ্ধান্তগুলো নিতে হলে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লভ্যাংশ নীতি বা ডিভিডেন্ড পলিসি। আমরা সংজ্ঞাটা যদি এভাবে লিখি, দ্য কমপ্লিট গাইডলাইন রিগার্ডিং দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড অ্যান্ড রিটেনশন অফ দ্য প্রফিট ক্যান বি টার্মড অ্যাজ দ্য ডিভিডেন্ড পলিসি। আমরা সংজ্ঞাটা একটু অন্যভাবে আরও ইজি করে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, বাংলাটা আগে বলি। সেটা হচ্ছে এরকম যে আমার প্রতিষ্ঠানের যে নেট আর্নিংস রয়েছে সেই নেট আর্নিংসের কতটুকু অংশ আমি শেয়ার হোল্ডারদের কত পার্সেন্ট শেয়ার হোল্ডারদের প্রদান করা হবে এবং কত পার্সেন্ট প্রতিষ্ঠানে রেখে দেওয়া হবে, এই নীতিটাকেই বলা হয় লভ্যাংশ নীতি। আমি আরেকবার বলছি, একটি প্রতিষ্ঠানের নেট আর্নিংস থেকে কত পার্সেন্ট শেয়ার হোল্ডারদেরকে প্রদান করা হবে এবং কত পার্সেন্ট প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে, এই নীতিকেই বলা হচ্ছে লভ্যাংশ নীতি বা ডিভিডেন্ড পলিসি। আমরা এটাকে যদি ইংলিশে কনভার্ট করি তাহলে এভাবেই আমরা বলবো, হাউ মেনি পার্সেন্ট পেইড অফ দ্য শেয়ার হোল্ডার্স অ্যান্ড হাউ মেনি পার্সেন্ট রিটেইনড ইন দ্য ফার্ম অফ নেট আর্নিংস অর নেট ইনকাম ইজ কল্ড ডিভিডেন্ড পলিসি। আমি একটু তোমাদেরকে লিখে দিই তাহলে তোমাদের জন্য আরও ইজি হবে। আমরা এখানেই লিখি, হাউ মেনি পার্সেন্ট পেইড in the shareholders and how many percent retained in the firm of net income is called dividend policy. অর্থাৎ প্রতিষ্ঠানের যতটুকু রেখে দিব, কত পার্সেন্ট রেখে দিব আর কতটুকু আমরা লভ্যাংশ হিসাবে প্রদান করব, এইটাকেই বলা হচ্ছে লভ্যাংশ নীতি। আমরা যদি আরেকটু উদাহরণের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে, আমরা বলেছিলাম একটি প্রতিষ্ঠানের নেট ইনকাম সমান 4000। এখন এই 4000 থেকে ধরে নিচ্ছি কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর, তাহলে আমরা ধরে নিচ্ছি যে নেট ইনকাম 4 লাখ। এই 4 লাখের কোম্পানির যারা ডিরেক্টর থাকবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজার থাকবে, তারা সিদ্ধান্ত নিবে যে তারা ডিসিশন নেবে যে কতটুকু অংশ তারা লভ্যাংশ হিসেবে দিবে এবং কতটুকু অংশ প্রতিষ্ঠানের রেখে দিবে। যেমন ধরি, যদি এরকম তারা সিদ্ধান্ত ডিসিশন নেয় যে এই 4 লাখের 50% তারা লভ্যাংশ হিসেবে প্রদান করবে, তাহলে 2 লাখ টাকা তারা ডিভিডেন্ড দিবে। দেখো কত পার্সেন্ট দিয়েছে, 50%। আর তাহলে বাকি যে 50% থাকে, কারণ আমরা জানি টোটাল সবসময় হয় 100%, তার 50% যদি হয় বাকি 2 লাখ টাকা, এটাকে বলা হবে রিটেইন আর্নিং। রিটেইনড আর্নিং।
তাহলে এই যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা 50% ডিভিডেন্ড হিসেবে প্রদান করব শেয়ার হোল্ডারদেরকে, আর 50% রিটেইন আর্নিং হিসাবে প্রতিষ্ঠানে রেখে দিব, এই সিদ্ধান্তটাকেই বলা হচ্ছে ডিভিডেন্ড পলিসি। আমরা তাহলে পরবর্তী টপিকসে চলে যাব। আশা করি তোমরা ডিভিডেন্ড পলিসি ভালোভাবেই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী টপিকসে চলে যাব। Next question is discuss the types of dividend policy. So how many types of dividend policy? There are 4 types of dividend policy. Dividend policy হচ্ছে 4 ধরনের। কত ধরনের বলেছি? 4 ধরনের। প্রথমটা first of all constant dividend per share. খেয়াল রাখো, constant means remain, same, অর্থাৎ স্থির থাকা। ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে ডিভিডেন্ড লভ্যাংশ পার শেয়ার, মানে প্রতিটি শেয়ার অর্থাৎ একটি শেয়ারের লভ্যাংশ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে। অর্থাৎ লভ্যাংশটা যে লভ্যাংশ দেওয়া হবে পার শেয়ারে সেটি তোমার চেঞ্জ হবে না, প্রতি বছরে তার অ্যামাউন্টটা একই থাকবে। অ্যামাউন্ট একটু খেয়াল রাখতে হবে, এখানে আমরা বলছি কি ডিভিডেন্ডের অ্যামাউন্ট, অর্থাৎ টাকা বা ডলার বা অন্য কোনো মুদ্রা হতে পারে সেটা। আমরা এখানে বলা হচ্ছে যে আন্ডার দিস পলিসি, অর্থাৎ কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার, আন্ডার দিস পলিসি আর্নিং পার শেয়ার ক্যান বি ইনক্রিজ অর ডিক্রিজ। আমি এগেইন আবার বলছি, আন্ডার দিস পলিসি আর্নিং পার শেয়ার ক্যান বি ইনক্রিজ অর ডিক্রিজ। তাহলে আমরা যদি একটু লিখি ইপিএস, ইপিএস মিনস আর্নিং পার শেয়ার। ইপিএস কি হবে? ইপিএস ইনক্রিজও হতে পারে অথবা ইপিএস ডিক্রিজও হতে পারে। বাট ডিপিএস মিনস ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার সেম থাকবে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ারের মূল কথা হচ্ছে ইপিএস হ্রাস বৃদ্ধি পেতে পারে, কখনো ইনক্রিজ হতে পারে, কখনো ডিক্রিজ হতে পারে, বাট ডিপিএসটা সবসময় কি থাকবে? রিমেইন কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ স্থির থাকবে। আমরা যদি একটা এক্সাম্পলে যাই, বা আমরা এই সংজ্ঞাটাকে এভাবে লিখতে পারি, আন্ডার দিস পলিসি earning per share can be increased or decreased but the amount of dividend per share remain constant. অর্থাৎ এখানে কিন্তু বারবার বলছি আমি অ্যামাউন্ট, রেট না, টাকা। বাংলাদেশের জন্য টাকা, ইউএস এর জন্য ইউএস ডলার, অর্থাৎ টাকার পরিমাণ, লভ্যাংশের টাকাটা সবসময় একই থাকবে, প্রতি বছরে সেম থাকবে। উদাহরণ দিলে আরো একটু ক্লিয়ার হওয়া যাবে। এক্সাম্পলে যাই আমরা। এক্সাম্পল হিসাবে যদি আমরা দিই, আমরা ধরে নিচ্ছি যে একটি ফার্মের ইপিএস টাকা 10, একটি ফার্মের ইপিএস বা আর্নিং পার শেয়ার হচ্ছে 10 টাকা, এবং তারা লভ্যাংশ প্রদান করবে, অর্থাৎ প্রতিটি শেয়ারে তারা লভ্যাংশ প্রদান করবে ধরে নিচ্ছে 2 টাকা। এখন এই ইপিএসটা কিন্তু প্রথম বছরে এটা আছে, কিন্তু দ্বিতীয় বছরে, ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ারে দেখা যেতে পারে ইপিএস ইনক্রিজও হতে পারে বা ডিক্রিজ হতে পারে। আমরা ধরে নিচ্ছি এখানে তাদের ইনক্রিজ হয়েছে 15 টাকা, সেই ক্ষেত্রে ডিপিএস কিন্তু সেকেন্ড ইয়ারে সেম থাকবে, টাকা 2। আমরা আরেকটা বছর যদি বলি, তাহলে থার্ড ইয়ারে যদি হিসাব করি, ইপিএস আমরা ধরে নিচ্ছি এদের ইপিএসটা হ্রাস পেয়ে টাকা 8 হয়েছে, কিন্তু ডিপিএস কিন্তু সেম থাকবে, টাকা 2। এই যে টাকা 2 একই পরিমাণ রয়েছে, এটা কিন্তু অ্যামাউন্ট, রেট না। তাহলে এই যে ডিভিডেন্ডটা প্রতি বছরে সেম থাকা, এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার। আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যদি এটা করতে চাই, তাহলে এভাবে আমরা দেখাবো।
graphical presentation. ও এক্স, এটা ওয়াই অক্ষ। এদিকে আমাদের ইপিএস, এদিকে টাইম, টাইম বা ইয়ার আমরা যেটা বলি। তো দেখো একটু মনোযোগ সহকারে দেখো, আমরা একটা রেখা আঁকবো এখানে। রেখাটা আমরা যদি এভাবে আঁকার চেষ্টা করি, দেখো ইপিএস, ইপিএস কখনো বৃদ্ধি পাচ্ছে কখনো হ্রাস পাচ্ছে, এই রেখাটাকে আমরা বলছি ইপিএস। দেখো এখান থেকে এতটুকু বৃদ্ধি পেয়েছে, আবার হ্রাস পেয়েছে, আবার বৃদ্ধি পেয়েছে। আরেকটু সুন্দর হয় যদি কখনো কনস্ট্যান্টও থাকতে পারে এভাবে। তো এখানে যদি আমরা চিন্তা করি, এখানে 10 ইপিএস হয়েছে, কখনো 15 হয়েছে, তারপরে হচ্ছে এখানে হয়তো 15ই আছে, এটা বৃদ্ধি পেয়ে 20 হয়েছে, হঠাৎ করে আবার ইনক্রিজ হয়ে দেখা যাচ্ছে, ধরে নিচ্ছি 18 হয়েছে। এভাবে ইপিএসটা কি হ্রাস বৃদ্ধি পেতে পারে, বাট ডিভিডেন্ডটা কি হবে প্রথম বছর। এটা কিন্তু আমরা ইয়ার বোঝাচ্ছি, 1 ইয়ার, 2 ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার। তো 1 ইয়ারে গিয়ে আমার ডিভিডেন্ড আমরা দিচ্ছি 2 টাকা, 2nd ইয়ারে গিয়েও কিন্তু আমরা ডিভিডেন্ড দিব 2 টাকা। ঠিক সেম ভাবে আমরা যখন 3rd ইয়ারে যাব তখনও আমরা টাকা 2 টাকা দিব। ঠিক একইভাবে আমরা 4th ইয়ারে গেলেও ডিভিডেন্ড হবে 2 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিপিএসটা হচ্ছে কি প্রতি বছরে সেম অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিপিএস সেম অ্যামাউন্ট দেওয়ার কারণে এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার। অর্থাৎ যে পলিসিতে লভ্যাংশ একই প্রতি বছরে একই অ্যামাউন্ট একই পরিমাণে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে কি কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার। আমরা 2 নম্বরে চলে যাব। নাম্বার 2, আমরা বলেছিলাম আমাদের ডিভিডেন্ড পলিসি হচ্ছে 4 ধরনের। 1 নম্বর বলেছি, এবার 2 কনস্ট্যান্ট পে আউট রেশিও। কনস্ট্যান্ট পে আউট রেশিও। দেখো আগে কিন্তু আমরা এখানে কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার, ওটা ছিল অ্যামাউন্ট, বারবার বলছি এখানে আমাদের একটু মানে পেস্ট লাগার জায়গা, যার কারণে বলা হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড, ওটা ছিল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে কি পে আউট রেশিও মানে পার্সেন্ট। ইন দিস কেস instead of the amount of dividend, the payout ratio remain constant. This is the amount of dividend change proportionately with the amount of EPS. তার মানে বোঝাচ্ছি যে এখানে বলা হচ্ছে কি যে আমাদের এই কনস্ট্যান্ট পে আউট রেশিওতে অ্যামাউন্টের পরিবর্তে লভ্যাংশের রেট পার্সেন্টটা পরিবর্তন চেঞ্জ হবে। আর এই যখনই পার্সেন্টটা চেঞ্জ হবে তখন ডিভিডেন্ডের পরিমাণও কিন্তু প্রতি বছরে পরিবর্তন হয়ে যাবে, সেটা বৃদ্ধি পেতে পারে বা হ্রাসও পেতে পারে। আমরা যদি উদাহরণের মাধ্যমে এটা বলতে পারি, এটা দেখাই, তাহলে এক্সাম্পল হিসাবে যদি দেখি, এক্সাম্পল এখানে আমরা ইয়ার তারপর হচ্ছে আমরা ইপিএস আর এখানে হচ্ছে ডিপিএস ধরি, এটা 2017। এখানে আমাদের ইপিএস ছিল 10 টাকা এবং আমরা এখানে ধরে নিচ্ছি একটি প্রতিষ্ঠান সবসময় তারা নির্ধারণ করেই নেয় যে আমরা কত পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট রেশিও দিব, পে আউট রেশিও আমাদের কত পার্সেন্ট হবে। ধরে নিচ্ছি যে তারা লভ্যাংশ প্রদান করবে 30%। ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে এই ডিপি রেশিও, আমরা বলি এটাকে সংক্ষেপে ডিপি। এই ডিপি রেশিও হচ্ছে তাদের 30%। তাহলে দেখো তাদের লভ্যাংশের পরিমাণ হবে 10 × 30% ইকুয়াল টাকা 3 টাকা হবে লভ্যাংশ। ঠিক সেমভাবে যদি এটা হয় পরবর্তী বছর অর্থাৎ 2008-এ এসে তাদের ইপিএস কিন্তু বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে, বারবার বলছি। তাহলে এখানে যদি তাদের 20 হয়
তাহলে তাদের ডিপিএস এর পরিমাণ কত হবে 20 ইন্টু 30%। তাহলে ডিভিডেন্ডের পরিমাণ হবে হচ্ছে টাকা 6। 2019 এসে যদি আমরা বলি তাদের ইপিএস যদি 30 হয় তাহলে ডিপিএস হবে 30 ইন্টু 30% টাকা 9। এখানে একটু লক্ষ্য করো, ইপিএস কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আবার হ্রাসও পেতে পারে 10, 20, 30, কিন্তু ডিভিডেন্ডও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রথম বছরে ফার্স্ট ইয়ারে ছিল কত 3, সেকেন্ড ইয়ারে 6, থার্ড ইয়ারে 9। বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার ডিপি রেশিও বা এই যে পে আউট রেশিও অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও 30%, সেকেন্ড ইয়ারেও 30%, থার্ড ইয়ারেও 30%। এটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, এটা সেম আছে। তো এই যে 30%, 30%, 30% এটা সেম থাকাকেই বলা হচ্ছে কি কনস্ট্যান্ট পে আউট রেশিও। অর্থাৎ এখানে আমার ডিভিডেন্ড পে আউট রেটটা সবসময় সেম থাকবে, কিন্তু ডিভিডেন্ডটা কি হবে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। তাহলে এটাই ছিল আমাদের কনস্ট্যান্ট পে আউট রেশিও। আমাদের থার্ড যেটা, আশা করি তোমরা এটা বুঝেছ। থার্ড টাইপস হচ্ছে স্মল কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড। স্মল কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার, স্মল কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড। Small constant dividend per share plus extra dividend. This is a mixed policy. অর্থাৎ এটা হচ্ছে মিশ্র নীতি। The total dividend per share is constant, considered in two parts. এখানে টোটাল ডিভিডেন্ডটা হবে দুইটা অংশে বিভক্ত হয়ে এখানে টোটাল ডিভিডেন্ডটা আমরা আলোচনা করব, বা আমাদের যেটা হচ্ছে কি, তাহলে আমরা বলছি যে এটা একটা মিশ্র পদ্ধতি বা মিশ্র নীতি। তার মানে এখানে যদি সূত্রটা লিখি তাহলে আমরা এভাবে লিখব, টোটাল ডিপিএস সমান স্মল কনস্ট্যান্ট ডিভিডেন্ড প্লাস এক্সট্রা ডিভিডেন্ড। ডিয়ার স্টুডেন্ট, মনে হচ্ছে তোমরা একটু বোরিং হয়ে গেছো। আসলে এখন রমজান মাস, আমারও একটু মানে এই যে অনেকক্ষণ লেকচার দিচ্ছি, মনে হচ্ছে একটু পানি খাইলে ভালো হইতো, কিন্তু সেটা সম্ভব না, কারণ আমি রোজা আছি। এখন আমার পক্ষে পানি খাওয়া তোমরা বললেও কিন্তু খাইতে পারবো না। তো আশা করি তোমরাও রোজা থাকবে, যারা ইসলাম ধর্মের তারা অবশ্যই রোজা রাখবে, চেষ্টা করবে না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। অন্য ধর্মে যারা আছো তারা তোমাদের নিজস্ব যে ধর্মীয় নিয়ম নীতি আছে সেগুলা পালন করার চেষ্টা করবে, এখন আরো বেশি বেশি করবে, কারণ আমরা একটা আমরা একটা খুব ক্রাইসিসের মধ্যে রয়েছি। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে চাচ্ছি যে আমি তোমাদের জন্য একটি ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে সোহাগ স্যারস ফাইন্যান্স ক্লাস, সোহাগ স্যারস ফাইন্যান্স ক্লাস। এটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের যে কোনো সময় তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পাবে এবং ক্লাসে করে তোমাদের যা শেখার দরকার সেটা শিখতে পারবে। তাহলে আমরা আবার ফিরে আসি, টোটাল ডিপিএস সমান স্মল কনস্ট্যান্ট ডিভিডেন্ড প্লাস এক্সট্রা ডিভিডেন্ড। এটা হচ্ছে আমাদের এই স্মল কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার প্লাস এক্সট্রা ডিভিডেন্ডের সূত্র। আমরা ব্যাপারটা আরেকটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হতে চাই। দেখো, এটা আমরা ধরি ইয়ার
EPS, DPS, total DPS। আমি আবার তোমাদেরকে মনে করাই দিচ্ছি, একটু বলছি যে এইখানে আমাদের প্রশ্নে বলা থাকে সাধারণত এরকম যে ডিপিএস কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সবসময়ই থাকে। একটা নির্দিষ্ট পরিমাণের উপরে যদি আমার ইপিএসটা যায় তাহলে আমার টোটাল ডিভিডেন্ডটাও বৃদ্ধি পায়। ব্যাপারটা এরকম, দেখো ধরে নিচ্ছি আমরা প্রথম ইয়ারে এটা 2000 আমরা 2016 ধরি, 2016-এ আমার ইপিএস ছিল 20 টাকা। প্রশ্নে বলা থাকবে 20 টাকার বেশি হলে ডিপিএসও ইনক্রিজ হবে। ডিপিএস কি হবে? ইনক্রিজ হবে। ইপিএস যদি 20 টাকাকে ক্রস করে, অর্থাৎ 20%, 20 টাকা হচ্ছে তাদের লিমিট, এই 20 টাকার থেকে যখন বেশি হবে ইপিএস তখনই ডিপিএসও কি হবে? বৃদ্ধি পাবে ওই পরিমাণে। একটু দেখো, তো এই প্রতিষ্ঠান তারা সাধারণত লভ্যাংশ সবসময় ডিপিএস প্রতিটি শেয়ার লভ্যাংশ দেয়, আমরা ধরে নিচ্ছি 4 টাকা। কত বলেছি? লভ্যাংশ দেয় 4 টাকা। দেখো 2017 to 2018 এখানে তাদের হচ্ছে আমরা ধরছি 22 টাকা, 25 টাকা। একটা 2019-এ যদি আমরা যাই তাহলে আমরা এখানে 18 দিই আর এখানে 25 দিই, ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো লভ্যাংশ 4 টাকা, 4 টাকা, 4 টাকা, একটু ক্লিয়ার করো। ব্যাপারটা হচ্ছে এরকম, 2016-এ ইপিএস 20 টাকা কিন্তু ডিপিএস সবসময় কিন্তু 4 টাকা। ওরা প্রশ্ন বলে দেবে, আমরা আমাদের এদের একটা নীতি থাকবে যে 20 টাকার বেশি ইপিএস হলেই তাদের টোটাল ডিপিএস কিন্তু ইনক্রিজ হবে। তাহলে এখানে যেহেতু আমার 20 টাকা আছে তাহলে আমার টোটাল ডিপিএস হবে 4 টাকা। আর এখানে একটু খেয়াল করো, আমাদের প্রশ্নে বলা ছিল ইপিএস 20-কে ক্রস করলে, এখন এখানে 20-কে ক্রস করে অর্থাৎ হয়েছে কত? 22, তার মানে বেশি হয়েছে কত? 2 টাকা, অর্থাৎ 2 টাকা। তো এখানে এসে আমার তো আগে ছিল 4 টাকা, তার সাথে এই যে অতিরিক্ত 2 টাকা হওয়ার কারণে এখন টোটাল ডিভিডেন্ড হবে 6 টাকা। ঠিক 18 সালে এসে একটু খেয়াল করো, 20 টাকা থাকার কথা বাট হয়েছে কত? 18, কম হলেও আমাদের ডিভিডেন্ড যা ফিক্স তাই হবে, টাকা 4। আর 19-এ এসে 25, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 5 টাকা, তাহলে এখানে হবে 4 + 5 = 9। এই যে স্মল ডিভিডেন্ড সবসময় কি আছে? 4 4 4 4। আর এক্সট্রা ডিভিডেন্ড হচ্ছে এই যে ইপিএস এর জন্য এখানে 2 টাকা, এখানে 5 টাকা, এটাকেই বলা হচ্ছে কি স্মল কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড। আশা করি আমাদের 3 নাম্বারটা স্মল কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড, এটা তোমরা ক্লিয়ার হয়েছে। আমরা 4 নম্বরে চলে যাব। চার নাম্বারটা হচ্ছে আমাদের রেসিজুয়াল ডিভিডেন্ড পলিসি। রেসিজুয়াল ডিভিডেন্ড পলিসি, এই রেসিজুয়াল শব্দের অর্থ হচ্ছে অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ বা অতিরিক্ত অংশ, এটা হচ্ছে কি রেসিজুয়াল ডিভিডেন্ড। ইন দিস কেস, ইফ দেয়ার আর ইমিডিয়েট profitable investment opportunities, then the firm should first consider the amount at net income to be retained for the investment and the remain amount paid as dividend. তার মানে এখানে বলা হচ্ছে যে এই নীতিতে এসে প্রতিষ্ঠান সর্বপ্রথম অগ্রাধিকার দেয়, প্রায়োরিটি দেয় ইনভেস্টমেন্টকে। আমাদের প্রতিষ্ঠানে যে লাভ হবে বা নেট ইনকাম হবে
সেই নিট ইনকামের থেকে তারা প্রথম তাদের চয়েস থাকবে, যদি তাদের ইনভেস্ট করার কোনো অপরচুনিটি থাকে তাহলে তারা প্রথমে সেখানে ইনভেস্ট করবে। ইনভেস্ট করার পরে যদি কোনো কিছু রেসিডুয়াল বা অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট অংশ থেকে তারা কি করবে, লভ্যাংশ হিসাবে প্রদান করবে। আমি কথাটা কি ক্লিয়ার বোঝাতে পেরেছি? আবার বলছি, রেসিডুয়াল অর্থাৎ অবশিষ্ট অংশ, এখানে কোম্পানি কি করে, প্রথমে ইনভেস্টমেন্টকেই তারা অগ্রাধিকার দিয়ে থাকে। অর্থাৎ তাদের যে ইনকাম হবে, নিট ইনকাম হবে, সেই নিট ইনকাম থেকে যদি তাদের কোথাও ইনভেস্ট করার অপরচুনিটি থাকে, সেখানে তারা প্রথমে ইনভেস্ট করবে। ইনভেস্ট করার পরে যদি তাদের কোনো অ্যামাউন্ট, কোনো টাকা বেঁচে থাকে, অবশিষ্ট থাকে, সেই টাকা থেকে তারা লভ্যাংশ হিসাবে প্রদান করবে। যার কারণে এটাকে বলা হচ্ছে কি, রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি। আমরা এটা সূত্রের মাধ্যমে আমরা এটা লিখতে পারি। রেসিডুয়াল ডিভিডেন্ড equal net earning minus capital expenditure. Net earnings minus capital expenditure. একটু খেয়াল করো, ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে কিন্তু বলা হয় ইনভেস্টমেন্ট। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে কি বলা হচ্ছে, ইনভেস্টমেন্ট বলা হচ্ছে। তাহলে দেখো, রেসিডুয়াল ডিভিডেন্ড মানে কি, অবশিষ্ট ডিভিডেন্ড। আমার নেট আর্নিং যা ছিল সেখান থেকে যদি আমার কোনো ইনভেস্ট থাকে, সেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি। সেই ইনভেস্টটা মাইনাস করলে আমার যে টাকাটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি, রেসিডুয়াল ডিভিডেন্ড। আমরা আরো ক্লিয়ার হব, সংখ্যা বা অ্যামাউন্ট দিয়ে যদি আমরা দেখি। দেখো, আমরা ধরে নিচ্ছি নেট আর্নিংস আমাদের প্রতিষ্ঠানের হয়েছে কত, 4 লাখ। 4 লাখ মাইনাস তাদের ইনভেস্টের একটা তাদের অপরচুনিটি আছে বিনিয়োগ করার, ধরে নিচ্ছি সেখানে তারা 3,50,000 টাকা ইনভেস্ট করবে। তাহলে তাদের যে নেট ইনকাম ছিল কত, 4 লাখ, সেখান থেকে তারা কোথাও ইনভেস্ট করেছে 3,50,000, তাহলে বাকি থাকলো কত নেট ইনকামের, 50,000 তাদের বাকি থাকলো। এই 50,000 তারা লভ্যাংশ হিসাবে প্রদান করতে পারবে। This 50,000 টাকা will be paid as dividend